ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে বসবাসকারী তোরাজা জনগোষ্ঠীর মধ্যে এমন এক সংস্কৃতি রয়েছে যেটা বাইরের দুনিয়ার কাছে একেবারে অস্বাভাবিক মনে হয়। তারা শুধু মৃত মানুষদের কবর দেয় না, বরং প্রতি বছর নির্দিষ্ট সময় তাদের কবর থেকে তুলে আনে, পরিষ্কার করে, স্নান করায়, নতুন কাপড় পরায় এবং কয়েকদিন পরিবারের সদস্যদের সঙ্গে রাখে। এই প্রথার নাম মা নেনে। এই আয়োজন করা হয় সম্পূর্ণ বিশ্বাস আর পারিবারিক বন্ধনের অংশ হিসেবে। কারণ তোরাজা জাতির বিশ্বাস হলো মৃত আত্মীয়রা কখনো পুরোপুরি চলে যায় না, তারা পরিবারের অংশ হিসেবেই থেকে যায়, আর নিয়মিত তাদের যত্ন নেওয়া পারিবারিক দায়িত্ব। এই আয়োজনের সময় পরিবারগুলো কবর থেকে মৃতদেহ বের করে এনে পরিষ্কার করে। অনেক সময় সেই মৃতদেহ কফিনে ভালোভাবে সংরক্ষিত থাকে, আবার কেউ কেউ মমি আকারেও রাখে যাতে দেহ বেশি নষ্ট না হয়। এরপর পুরনো পোশাক খুলে নতুন কাপড় পরানো হয়। অনেক সময় স্যুট, জ্যাকেট, সিল্ক শাড়ি বা বিয়ের পোশাক পর্যন্ত পরানো হয়, যেন মৃত আত্মীয় সম্মানের সঙ্গে আবার পরিবারের মাঝে ফিরে আসে। স্নান করানোর সময় গরম পানি দিয়ে দেহ মুছে দেওয়া হয়, চুল আঁচড়িয়ে দেওয়া হয় এবং কখনো কখনো ঠোঁটে লিপস্টিক বা মুখে হালকা প্রসাধনও দেওয়া হয়, যেন আগের মতো চেহারা ফিরে আসে। এই পুরো প্রক্রিয়াকে ঘিরে থাকে পারিবারিক মিলন মেলা। যারা অনেক দূরে থেকেও বছরের এই সময়টাতে বাড়ি ফেরে, তাদের লক্ষ্য থাকে কেবল মৃত আত্মীয়কে সম্মান জানানো। কারণ তাদের বিশ্বাস যে যত যত্ন করে মৃত আত্মীয়কে সাজাবে, সে তত বেশি আশীর্বাদ পাবে। শুধু সাজানো না, তাদের নিয়ে ছবি তোলা হয়, পরিবারের বাচ্চাদের সঙ্গে দাঁড় করানো হয় এবং কেউ কেউ মৃত আত্মীয়কে নিয়ে হেঁটেও বেড়ায়, যেন সে জীবিত অবস্থায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। অনেকে ভাবতে পারে এটি কুসংস্কার, কিন্তু তোরাজা জনগোষ্ঠীর কাছে এটা সংস্কৃতি। তারা মনে করে এই রীতি মৃত্যুর আত্মার শান্তি পায় এবং পরিবারের সদস্যরা মৃত্যুর সঙ্গে ভয় নয়, সম্পর্ক গড়ে তোলে। এমনকি এই জাতির মানুষ মৃতদেহকে লাশ বলে না, তারা বলে এই আত্মীয় এখন বিশ্রামে আছে। মৃত্যুর পর একদম শুরুতে মৃতদেহকে দাফনও করা হয় না, বরং ঘরে রেখে যত্ন করে রাখা হয় যতদিন না পরিবারের আর্থিক অবস্থা ভালো হয়, কারণ দাফনের আয়োজন অনেক ব্যয়বহুল হয়। এই সংস্কৃতি বহু বছর ধরে চলে এলেও আধুনিক যুগে এই অনুষ্ঠান নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তোলে, স্বাস্থ্যবিধি, জীবাণু সংক্রমণ, মৃতদেহের অবক্ষয়, এসব বিষয়কে একবারও ভাবা হয় না? কিন্তু তোরাজা জনগণ এখন কিছু স্বাস্থ্যবিধি মেনে চলে। তারা মৃতদেহ সংরক্ষণের জন্য রাসায়নিক ব্যবহার করে, প্লাস্টিক মোড়ানো ব্যবহার করে এবং এই সময়ে বাইরে থেকে কেউ দেহের খুব কাছে যেতে পারে না। তারপরও এই প্রথা আজও টিকে আছে, কারণ এটা তাদের বিশ্বাসের সঙ্গে সরাসরি যুক্ত, আর তারা মনে করে এই সম্মান না দিলে মৃত আত্মীয়ের আত্মা পরিবারের কাছ থেকে দূরে সরে যাবে। সমুদ্রে চলা জাহাজগুলো যত বড় হোক না কেন, নিচে পানির মধ্যে থাকা সামান্য একটা জিনিস, যেমন মাছ ধরার জাল, মোটা রশি বা ভাসমান কোনো প্লাস্টিক, একবার প্রোপেলারে গিয়ে আটকে গেলে পুরো ইঞ্জিন থেমে যেতে পারে। কারণ জাহাজের পেছনে থাকা এই প্রোপেলারই গতি তৈরি করে এবং একবার যদি কিছু লেগে যায় তাহলে ঘূর্ণন বন্ধ হয়ে যায়, যার ফলে পুরো জাহাজ থেমে যায় অথবা দিক হারিয়ে ফেলে। আর সাগরের মাঝে একটা বিশাল জাহাজ থেমে যাওয়ার মানে শুধু দেরি না, বরং মারাত্মক ঝুঁকি, কারণ বাতাস বা ঢেউয়ের ধাক্কায় সেটা এক এক দিকে ভাসতে শুরু করে। এই সমস্যা ঠেকাতে অনেক আধুনিক জাহাজে এখন এক ধরনের কাটার বসানো হয়, যেটা প্রোপেলারের সঙ্গে ঘোরে এবং যে কোনো ধরনের বাধা একদম শুরুতেই কেটে ফেলে। এই যন্ত্রটাকে বলা হয় রোপ গার্ড কাটার বা প্রোপেলার এন্ট্যাঙ্গলমেন্ট কাটার। এটি মূলত একটি গোলাকার ধাতব রিংয়ের মতো গঠন, যেটা প্রোপেলারের চারপাশে বসানো হয়। রিংয়ের কিছু অংশে ধারালো স্টিলের ব্লেড বসানো থাকে, যেগুলো এমনভাবে ঘোরে যেন কোনো ধরনের রশি, নাইলন, ফিশিং জাল, কাপড় বা অন্যান্য প্লাস্টিক জাতীয় উপাদান সেখানে ঢুকলেই সেটা সঙ্গে সঙ্গে ব্লেডের মধ্যে গিয়ে কেটে যায়। যেহেতু এই কাটারটা সব সময় পানির নিচে থাকে আর সরাসরি প্রোপেলারের ঘূর্ণনের সঙ্গে যুক্ত থাকে, তাই এতে কোনো বাইরের শক্তি লাগবে না। ইঞ্জিন চালু থাকলেই প্রোপেলারের সঙ্গে এটা ঘুরে এবং কাজ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কাটার বসানোর কারণে ইঞ্জিন বা প্রোপেলারে বাড়তি চাপ পড়ে না, বরং এর ফলে অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়, যেগুলোর কারণে অনেক সময় মাঝ সমুদ্রে জাহাজ আটকে পড়তো। এমন অনেক রিপোর্ট আছে যেখানে দেখা গেছে একটা 20 ফুট লম্বা মাছ ধরার জাল মাঝরাতে সাগরে ভেসেছিল, আর সেটা একটা কার্গো জাহাজের নিচে গিয়ে প্রোপেলারে আটকে গিয়েছিল। যেহেতু সেখানে কাটার ছিল না, তাই প্রোপেলার বন্ধ হয়ে যায়, ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আর জাহাজ পুরো দিক হারিয়ে সমুদ্রের ঢেউয়ে ভাসতে থাকে। এরপর ডুবুরি নামিয়ে সেটা কেটে আলাদা করতে হয়েছে। কিন্তু একই ধরনের জাহাজে যখন কাটার লাগানো ছিল, তখন এমন জাল আটকে যাওয়ার পর কয়েক সেকেন্ডে সেটা কেটে গিয়ে পুরো সিস্টেম আগের মতো চলতে থাকে। এই কাটার বসাতে খুব বেশি খরচ লাগে না, বরং এটা নতুন জাহাজের ডিজাইনেই যুক্ত করে দেওয়া হচ্ছে। এমনকি পুরনো অনেক জাহাজেও মডিফিকেশন করে এটি লাগানো সম্ভব।
স্টিল বা টাইটানিয়াম দিয়ে বানানো এই কাটার অনেক সময় রেজার শার্প থাকে, আর পানির ঘর্ষণ, লবণ বা জৈব পদার্থে নষ্ট না হয় সেজন্য এক ধরনের অ্যান্টি কোরোশন কোটিং দিয়ে ঢেকে রাখা হয়। এই যন্ত্র না থাকলে একবার কোনো ফিশিং জাল আটকে গেলে সেটা শুধু ইঞ্জিন থামায় না, প্রোপেলারের ব্লেড ক্ষতিগ্রস্ত করে ফেলে, যার মেরামত করতে কয়েক লাখ টাকা খরচ হয় এবং পুরো জাহাজ দিনের পর দিন বন্ধ রাখতে হয়। তাই এখনকার সময়ে এই কাটার যন্ত্র একটা প্রয়োজনীয় নিরাপত্তা উপাদান হিসেবে গণ্য হচ্ছে, বিশেষ করে মাছ ধরার এলাকা, বন্দরের আশপাশে বা জনবহুল জলপথে চলাচলকারী সব বড় জাহাজে এটা থাকা বাধ্যতামূলক। প্লেনের ভেতরে যারা নিয়মিত ভ্রমণ করে তারা অনেক সময় খেয়াল করে যে বিমানের দরজা বন্ধ করার পর কোনো চাবি বা তালা ব্যবহার করা হয় না। দরজাটা একবার ভেতর থেকে টেনে লাগিয়ে দেওয়া হয়, আর এরপর সেটা এমনভাবেই ফিট হয়ে থাকে যে বাইরে থেকে কেউ কিছু করতে পারে না। প্রশ্ন হচ্ছে, প্লেন আকাশে ওড়ার সময় যদি কেউ দরজা খোলার চেষ্টা করে তাহলে কি সেটা সম্ভব? এর উত্তর একেবারে সোজা, না, সম্ভব না। কারণ প্লেনের দরজা সাধারণভাবে বন্ধ হয় না, বরং এটা প্লাগ টাইপ দরজা হয় যেটা ভেতর থেকে বাইরে চাপ দিয়ে বন্ধ থাকে। আর আকাশে যখন প্লেন উপরে ওঠে তখন প্লেনের ভেতরের চাপ বাইরে থেকে অনেক বেশি হয়, ফলে এই দরজাটা এমনভাবে চেপে বসে যায় যে একে টেনে খোলার মতো কোনো উপায় কারো থাকে না। এই ধরনের প্লাগ টাইপ দরজা তৈরি করার মূল কারণই হচ্ছে সিকিউরিটি। নিচে থাকার সময় যেভাবে ভেতর বাইরের চাপ প্রায় সমান থাকে, আকাশে ওঠার পর সেটা পুরোপুরি পাল্টে যায়। উপরের দিকে উঠলে বাইরে বাতাসের চাপ অনেক কমে যায়, কিন্তু ভেতরে যাত্রীদের জন্য চাপ একই রাখা হয় যাতে নিঃশ্বাস নিতে বা শরীর ঠিক রাখতে কোনো সমস্যা না হয়। এই ব্যবধানটাই দরজাকে এমনভাবে ভেতর থেকে চেপে ধরে রাখে যে কেউ যদি সব শক্তি দিয়েও দরজা টানতে চায় তাও সেটা 1 মিলিমিটারও নাড়ানো সম্ভব নয়। এই ধরনের দরজা শুধু বন্ধ হয় না, বরং সিল হয়ে যায়, মানে দরজার চারপাশ এমনভাবে ফিট হয় যে সেখানে কোনো ফাঁক থাকে না, বরং এক ধরনের গ্যাসকেট দিয়ে ভেতর বাইরের বাতাস একদম আলাদা করে রাখা হয়। এই কারণে একদিকে যেমন ঠান্ডা বা অক্সিজেনের কমতি বাইরে থাকতে পারে, তেমনি সেটা ভেতরে ঢুকতেও পারে না। আর এই সিল যদি কোনোভাবে নষ্ট হয় বা দরজা ঠিকভাবে না লাগে তাহলে পুরো ক্যাবিন প্রেসার কমে যেতে পারে, যেটা সরাসরি প্রাণঘাতী হতে পারে। এখন যারা প্লেনে নতুন উঠে তারা অনেক সময় ভয়ে থাকে যে কেউ যদি ভুল করে দরজা খুলে ফেলে তখন কি হবে, কিন্তু বাস্তবে আকাশে থাকা অবস্থায় এটা করার কোনো সুযোগই নেই, কারণ দরজাটা ভেতর থেকে চেপে বসে থাকে এবং বাইরে টানার মতো কোনো জায়গায় তৈরি হয় না। দরজার কাঠামো এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটা পুরো ফ্রেমের সঙ্গে একদম মিলিয়ে যায়। এমনকি দরজার লকিং মেকানিজমও এমনভাবে তৈরি যে সেটা হাতে ঘোরানো বা টানার মাধ্যমে খোলা যায় না। অনেক সময় দেখা যায় কেউ জোর করে হাত দিয়ে ধাক্কা দিতে চায় বা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু এগুলো কাজ করে না, কারণ পুরো মেকানিজম ম্যানুয়াল না, বরং ইলেকট্রিক বা হাইড্রোলিক সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে। আর এই সিস্টেম পুরোপুরি ককপিট থেকে নিয়ন্ত্রিত হয়, মানে দরজা একবার লাগানোর পর সেটা শুধু গ্রাউন্ড ক্রু বা পাইলট চাইলে খুলতে পারে। যাত্রীদের পক্ষ থেকে সেটা কোনোভাবে চালানো সম্ভব না, কারণ দরজায় থাকা যে কোনো হ্যান্ডেল বা ল্যাচ সিস্টেম একবার লক হয়ে গেলে সেটা শুধু নির্দিষ্ট পদ্ধতিতেই খোলা যায়, সরাসরি হাত দিয়ে টানলে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঝ আকাশে দরজা খোলার জন্য যতটুকু শারীরিক শক্তি দরকার হয় সেটা একটা মানুষ কোনোভাবেই দিতে পারে না, কারণ ভেতরের চাপ বাইরে থেকে এত বেশি হয়ে যায় যে দরজা এক প্রকার ভেতর থেকে আটকে যায় এবং প্লেন যত উপরে ওঠে এটা তত বেশি শক্তভাবে বন্ধ হয়ে পড়ে।